আমাদের সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেট এবং বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট শিশির মনির। এছাড়া অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ আমাদের সাথে রয়েছেন। আজকে সারা বাংলাদেশ যেদিকে আগাচ্ছে, একটি লিগ্যাল ইস্যু আমাদের সামনে দাঁড়িয়েছে, যে বিষয় নিয়ে আমরা ইতিপূর্বেও কথা বলেছি। আইন, বিচার ব্যবস্থা, সংসদ এবং আরপিওগুলো কীভাবে আমাদের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো একটা কার্যক্রম, বিশেষ করে গণভোট সংস্কার, এই সব কিছু সংগঠিত হয়ে যাওয়ার পর এখান থেকে ফিরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? এই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে ব্রিফ করবেন জনাব অ্যাডভোকেট শিশির মনির। আমরা আইনজীবী হিসাবে ব্রিফ করছি, আর আমাদের পলিটিক্যাল আইডেন্টিটিও আপনাদের সামনে পেশ করা হয়েছে। না, আইনজীবী হিসেবে জামাত আলাদা করবে। পড়ে যাবে। তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত 133টি অধ্যাদেশ মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। তন্মধ্যে 12টি অধ্যাদেশকে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, 3টি অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব করা হয়েছে, 13টি অধ্যাদেশকে পর্যালোচনা করে নতুন করে ফর্মুলেট করার প্রস্তাব করা হয়েছে, 74টি অধ্যাদেশকে পাশ করার প্রস্তাব করা হয়েছে, যেভাবে আছে এভাবেই পাশ করার প্রস্তাব করা হয়েছে, এবং 31টি অধ্যাদেশকে সংশোধন সাপেক্ষে পরবর্তীতে পার্লামেন্টে উত্থাপন করার জন্য প্রস্তাব করা হয়েছে। এই বিষয় সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে। এই বিশেষ কমিটিতে গতকালকে রাতে পর্যালোচনা বৈঠক শেষ হয়েছে। আগামী 2 তারিখের মধ্যে মহান জাতীয় সংসদে এই ব্যাপারে রিপোর্ট পেশ করার দিন ধার্য আছে। এই প্রেক্ষিতে কয়েকটি বিষয় নিয়ে, যেগুলোর জাতীয় গুরুত্ব আছে, এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। সবগুলি অধ্যাদেশ আপনাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু নয়। তার মধ্যে প্রথমটা হলো গণভোট অধ্যাদেশ। আপনারা দেখবেন যে গণভোট অধ্যাদেশকে ইনফ্রাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ গণভোট অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা নাই, সেই জন্য এটি অটোমেটিক বাতিল হয়ে যাবে মর্মে গতকালকে মতামত প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি এই ধারণাটি সঠিক না। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত, এবং নির্বাচনের তফসিল তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। দিজ আর লাইক ইনসেপারেবল টুইন, এগুলো অবিভাজ্য, অবিভক্ত। এই 3টি আইন, বিশেষ করে 2টি আইন, গণভোট অধ্যাদেশ, তার সঙ্গে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং একই সাথে আছে গণভোট অধ্যাদেশের শিডিউল এবং হাইকোর্টে যে রিট পিটিশনটি পেন্ডিং আছে তার রুল, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল। এগুলো ইনসেপারেবল, এন্ট্যাঙ্গেলড, একটা থেকে আরেকটাকে সরিয়ে মৃত্যুবরণ করানোর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। যা কিছু হবে এসব কিছুর একসাথে হবে। যে সিদ্ধান্তই নিতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে সবগুলোকে একসাথে করে। 6 ধারায় বলা আছে যে গণভোট অধ্যাদেশ, গণভোট সংগঠনের লক্ষ্যে, নির্বাচন কমিশন কর্তৃক গণভোট সংগঠনের লক্ষ্যে একটা আইন প্রণয়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6, সেখানেই সেই আলোকেই একটি গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন যদি গণভোট অধ্যাদেশকে আপনি সেপারেট করে কিল করে দেন, নাই করে দেন, তাহলে ইট উইল এফেক্ট ডাইরেক্টলি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ধারা 6
তার প্রিয়েম্বল এবং গণভোট অধ্যাদেশের শিডিউল। গণভোট অধ্যাদেশের শিডিউলটা যদি আপনারা দেখেন, এখানে জাতীয় ঐকমত্য কমিশনে একমত পোষণ করা 30টি বিষয়ে লিস্ট দেওয়া আছে। এই 30টি বিষয় আবার গণভোট হয়েছে যে 4টি প্রশ্নে, তার মধ্যে একটি প্রশ্নের অন্তর্ভুক্তি আছে। এখন যদি এটাকে বাদ করেন তাহলে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে, একই সাথে জুলাই সনদ নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। ফলে আমরা মনে করি দিস ইজ অ্যান অ্যাবর্টেড স্টেপ, এটা নেওয়া উচিত নয়। যা কিছু হওয়া উচিত এই অধ্যাদেশকে পাশ করা উচিত, আর ভাগ্য নির্ধারণ করা উচিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ, তারপরে হবে গণভোট অ্যাক্ট, তার সঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের শিডিউল। সব কিছুর একসাথে সমাধান করতে হবে, অন্যথায় এটি কার্যকর হবে না। আপনারা ইন্টারেস্টিং, এখানে একটা জিনিস বলতে হবে, 1991 সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলে আরেকটা গণভোট অ্যাক্ট জারি করা হয়েছিল। যেই অ্যাক্টটা বাংলাদেশ সংবিধান থেকে ৫৫ সংশোধনীর মাধ্যমে যখন গণভোটকে বিলুপ্ত করে দেওয়া হয়, তখনও গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট কার্যকর ছিল। সংবিধানের আলোকে ১৪২ অনুচ্ছেদে যে গণভোটের বিধান আছে, এটাকে কার্যকর করার জন্যই মূলত গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট পাশ করা হয়েছিল। কিন্তু আপনারা দেখবেন ৫৫ সংশোধনী দীর্ঘদিন কার্যকর ছিল, যেখানে গণভোটের কোনো বিধান ছিল না। কিন্তু ঠিকই গণভোট অ্যাক্ট ১৯৯১ যা অক্টোবর মাসে জারি করা হয়েছিল, সেটা কার্যকর ছিল। তাহলে এখন কেন তারা এই কথা বলছেন যে যেহেতু তার কার্যকারিতা নাই সেই জন্য অটোমেটিকটা বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন যদি আপনারা সমাধান করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, একই সাথে জুলাই সনদ, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল এবং ইলেকশনের রেজাল্ট একসাথে ডিসপোজ করতে হবে। আদারওয়াইজ দেয়ার উইল বি এ লিগ্যাল chaos অ্যান্ড লিগ্যাল কমপ্লেক্সিটিস। সেকেন্ড প্রশ্ন, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করতে চেয়েছেন, একই সাথে মানবাধিকার কমিশন অধ্যাদেশও বাতিল করতে চেয়েছেন। কি কারণ দেখিয়েছেন জানেন? ইন্টারেস্টিং। তারা বলেছেন গুম এবং খুনের সাথে সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে মর্মে এই আইনটি পাশ করার দরকার নাই। এবং মানবাধিকার কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ বাকিরা কিভাবে অ্যাপয়েন্টেড হবেন, সার্চ কমিটি হবে, আপিলের ডিভিশনের একজন বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠিত হবে। তাদের চাকরি থেকে যদি সরাতে হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেভাবে সরায়, একইভাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ কমিশনের মেম্বারদেরকে সরাতে হবে। এবং গুমের ডাইরেক্ট তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে মানবাধিকার কমিশনকে। এখন তারা বলছেন গুম প্রতিকার প্রতিরোধ আইনও থাকবে না, মানবাধিকার কমিশনের আইনও থাকবে না, তাহলে গুমের তদন্ত করার যে এজেন্সি আছে, যা ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিজিএফআই থেকে শুরু করে পুলিশ পর্যন্ত তারা আসামি হয়, এই তদন্ত করবে কে? ওই আইনে আছে সো মোটো তদন্ত করতে পারবেন। কেউ যদি অভিযোগ নাও দেন, গুম কমিশন যদি মানবাধিকার কমিশন যদি মনে করেন শত প্রণোদিত হয়ে তদন্ত করবেন, তাও তারা তদন্ত করতে পারবেন। এখন এসে তারা বলছেন এই আইনগুলো ল্যাপস হয়ে যাবে, নতুন করে পুনর্বিবেচনা করে আইন প্রণয়ন করা যেতে পারে। আমরা মনে করি দিস ইজ ডিসরিগার্ড টু দি হোল রিফর্ম প্রসেস, দিস ইজ অলসো ডিসরিগার্ড টু দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। এই আইন প্রণয়নের সঙ্গে আমরা যারা জড়িত ছিলাম, দেশে বিদেশের মানুষ যারা জড়িত ছিল, দিস ইজ সিরিয়াস ভায়োলেশন অফ their intent and agreement and argument. সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস, তারা বলছেন দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে সংশোধনী অধ্যাদেশ আছে এটাও তারা বাদ চান। আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশে কি আছে? সেখানে বলা ছিল দুদকের মহাপরিচালক এবং পরিচালকগণ একটা সার্চ কমিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। সরকার চাইলেই হায়ার এবং ফায়ার করতে পারবেন না। তারা বলছেন এই সার্চ কমিটির বিধানটাকে তারা বাতিল চান। তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবে? দুদকের পরিচালকগণ কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? সরকার যারে চাইবেন তাকেই বসাবেন, যাকেই বাদ দিতে চাইবেন তাকেই বাদ দেওয়াবেন। মহাপরিচালককে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করেই তাকে পদত্যাগ করিয়েছে। এখন যদি কেউ স্বেচ্ছায় পদত্যাগ না করে নতুন যে একজন অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সার্চ কমিটির অধ্যাদেশ যদি বাতিল হয় তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবেন?
তার তো কোনো প্রসেস নাই। দুদকের চেয়ার এবং আরো ইন্টারেস্টিং দেখেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশকে ওনারা বলেছেন অসাংবিধানিক, এই জন্য বাতিল চেয়েছেন। এই মর্মে একটা রিট পিটিশন হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, আপনারা সাংবাদিকরা অনেকেই সাক্ষী। এই বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন নাম্বার 3936/2025 আজকে যে কারণে তারা অসাংবিধানিক বলছেন, এই কারণেই একটি রিট পিটিশন হয়েছিল। অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন উইথ অবজারভেশন। এখন এসে বলছেন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অসাংবিধানিক, এই জন্য আইনটাকে আমরা ল্যাপস করে দিতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? আগের মতো টেবিলের নিচে দিয়ে কে কাকে পছন্দ করি আর কে কাকে অপছন্দ করি, এইভাবে? এটা পছন্দ করেন, এটা পছন্দ করেন, কে কার জুনিয়র আর কে কার সিনিয়র, কার বাড়ি কোথায়, কার আইডেন্টিটি কি, কার রাজনৈতিক পরিচয় কি, এইভাবে নিয়োগ দিবেন? এই নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসে কমিশন হলো, যাচাই বাছাই প্রক্রিয়া হলো, গণবিজ্ঞপ্তি হলো, ভাইবা হলো, প্রধান বিচারপতি সেই কমিশনের প্রধান। এখন এসে বলছেন প্রধান বিচারপতির ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। কেন? প্রধান বিচারপতি নিজেই তো সেই কমিশনের প্রধান। এখানে আরো 7 জন সদস্য আছেন, তারা যাচাই বাছাই করে এই পরামর্শ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি সেখান থেকে নিয়োগ দিবেন। তারা এসে বলছেন এই প্রক্রিয়া অসাংবিধানিক। প্রক্রিয়া যদি অসাংবিধানিক হয় তাহলে বিচারক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের স্বচ্ছ ব্যবস্থাপনা করতে চান তার সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। আর সুনির্দিষ্ট ব্যবস্থাপনা বের না করে বর্তমানে স্ট্রাকচারটাকে নষ্ট করতে চাওয়াটা আমাদের উচ্চ আদালতকে ধ্বংস করার আরেকটা নতুন সিস্টেম জারি করতে চাচ্ছে। এইভাবে হাইকোর্ট যাকে বৈধ বলেছেন, হাইকোর্ট যাকে সাংবিধানিক বলেছেন, আপনারা গায়ের জোরে এটাকে এখন বলছেন অসাংবিধানিক। ভালোই তো। That is what is a dichotomy. In one hand you are saying to uplift the constitution, in other way around you are destroying the constitution. আরো ইন্টারেস্টিং, সুপ্রিম কোর্ট সচিবালয় হয়েছে একটা রিট পিটিশনের রায়ের প্রেক্ষাপটে। বাংলাদেশ সংবিধানের 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে আমাদের সুপ্রিম কোর্ট, এবং 6 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। এই মর্মে একটি অধ্যাদেশ হয়েছে, ফাংশনও শুরু করেছে, পরিপূর্ণ ফাংশন করে নাই, আংশিক ফাংশনও শুরু করেছে। এখন এসে তারা বলছেন এই সচিবালয় অধ্যাদেশের মধ্যে সেকশন 7-এ তারা পরিবর্তন চান। কি পরিবর্তন? সরকার উপযুক্ত মনে করিলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কার্যকর করতে পারবে। এই সরকার উপযুক্ত মনে করিলে কথা যোগ করতে চান। সরকার উপযুক্ত মনে করিলে যদি এটা ফাংশন করতে পারে তাহলে এই আইনের দরকার কি? এই সরকারের উপযুক্ততার নীতি থেকে বের হওয়ার জন্যই তো এত সংগ্রাম। সেখানে ছিল উপযুক্ত কর্তৃপক্ষ, আইন মন্ত্রণালয়। এখন বলছেন সরকার উপযুক্ত মনে করিলে। সরকার উপযুক্ত মনে করিলে বদলি হবে, উপযুক্ত মনে করিলে মঞ্জুরি হবে, উপযুক্ত মনে করিলে ছুটি হবে, উপযুক্ত মনে করিলে শৃঙ্খলা হবে, উপযুক্ত মনে করিলে পদোন্নতি হবে। তাহলে অধস্তন বিচারকদের স্বাধীনতা কোথায় থাকবে? অধস্তন বিচারকদের স্বাধীনতা পরিপূর্ণভাবে তারা আর্টিকেল 116 অ্যাপ্লাই করে করবেন মর্মেই তো এত সংগ্রাম, এত কিছু। তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে সেপারেট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। এখন এসে যে লাও সেই কদুতে আবার ফিরিয়ে নিতে দিতে চাচ্ছেন। আমাদের বিবেচনায় এগুলো বিচার বিভাগীয় সংস্কার, সাংবিধানিক সংস্কার এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির সংস্কার প্রক্রিয়াটাকে এজ এ হোল তারা বাধাগ্রস্ত করছেন। তারা দেখেন দুদকের প্রধান সার্চ কমিটি তারা নিগেট করে দিচ্ছেন, তারা নিগেট করে দিচ্ছেন মানবাধিকার কমিশনের তদন্ত করার ক্ষমতাকে নিগেট করে দিচ্ছেন। তাহলে আপলিফ্ট করছেন কি? বিচারকদের ইন্ডিপেন্ডেন্স নিগেট করে দিচ্ছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার আইনকে নিগেট করে দিচ্ছেন। তাহলে পাশ করছেন কি? রিফর্মের কি হবে? সংস্কারের কি হবে? এত অধ্যাদেশের ফিউচার কি হবে? আর একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ আছে, যার মাধ্যমে কতিপয় ব্যাংকে একত্রীকরণ করা হয়েছে। একই সাথে আরেকটি কাজ করা হয়েছে, সেখানে ব্যাংক থেকে যারা টাকা ডিফালকেট করেছেন, মানি নিয়েছেন, লন্ডারিং করেছেন, তাদের বিচারের পরিপূর্ণ রোডম্যাপ আছে এই আইনে। তারা এসে বলছেন এই আইনটাকেও তারা ল্যাপস করে দিতে চান। কেন? তাহলে ওই মানি লন্ডারিংয়ের যে চাপে পড়েছেন নাকি? যারা মানিটা লন্ডার করলো, ব্যাংকে খালি করলো, ব্যাংক থেকে কোলাটেরাল ছাড়া লোন নিয়ে গেল, যারা ব্যাংকে ভুয়া কোম্পানি তৈরি করে উইদাউট সাবমিটিং এনি কোলাটেরাল টুক লোন অফ ক্রোর্স এন্ড ক্রোর্স অফ মানি, তো তাদেরকে সেভ করে দিচ্ছেন। তো ওয়াই আর ইউ সেভিং দ্যাম?
why the government is proposing this type of lapsing ordinances. Why? What should be the ultimate benefit? তাহলে আমরা যে বেগমপাড়া বলি, মানি লন্ডারিং বলি, ব্যাংকগুলোকে খালি করে বলি, এক ইসলামী ব্যাংক থেকে এস আলম 70,000 কোটি টাকা সরিয়েছেন, 70,000 crore টাকা। And now you, the government, is coming up with your own interpretation and giving them shelter. How? কেন? যদি আপনাদের কাছে সময় না থাকে, ইনস্ট্যান্টলি বসে এই আইনটাকে পাশ করে, কতিপয় বিধান যদি পরিবর্তন করতে হয়, আইনকে পাশ করে পরবর্তীতে সংশোধনী আকারে কতিপয় বিধান পরিবর্তন করা যায়, কিন্তু আইন ইন ইটস এন্টায়ারিটি বাতিল করে দিতে চাচ্ছেন। এই জন্য দিস ইজ এ ভেরি টেকনিক্যাল পয়েন্ট, লিগ্যাল পয়েন্ট। উই আর আর্গুইং আওয়ার কেস অন আওয়ার ফেভার, কিন্তু আমরা মনে করি এর সব কিছুর কেন্দ্রবিন্দু হলো ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক গৃহীত মেজর সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করছে সরকার। তারা সংখ্যাতাত্ত্বিকভাবে বলছে 100 এতটা অর্ডিন্যান্স আমরা একমত হয়ে গেছি। খুঁজে দেখবেন ওই 100 একমত হওয়া 100 কতটা অর্ডিন্যান্সের কথা যে বলছেন, তার মধ্যে মেজর কোনো সংস্কার পরিকল্পনা নাই। মেজর সংস্কার পরিকল্পনা আছে যে সমস্ত অধ্যাদেশে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 12টাকে ল্যাপস করে দিচ্ছেন। তাহলে এই পুরা 18 মাসের সংস্কার প্রক্রিয়াকে দে আর ডিনাইং, এবং দ্যাট ইজ দি রেজাল্ট অফ দি মাস আপসার্চ অ্যান্ড দ্য রেভলিউশন। সো আমাদের পার্ট থেকে দিস ইজ আওয়ার কনসার্ন, দ্য গভর্নমেন্ট শুড নট ডু দিস টাইপ অফ ড্রাস্টিক মেজার, দে শুড নট টেক দিস টাইপ অফ রেকলেস মেজার। তাহলে পার্লামেন্টকে মেজরিটির জুড়ে ব্যবহার করে এগুলো করা উচিত না, বরংস স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে উপযুক্ত সমাধান বের করা উচিত। আদারওয়াইজ কান্ট্রি উইল সাফার এ লট। আপনারা কোনো আইনগত পদক্ষেপ নেবেন কিনা এই বিরুদ্ধে, যেহেতু হাইকোর্টে রায় আছে? দেখেন, পার্লামেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। নির্বাচিত প্রতিনিধিদের সংবিধানের সীমার মধ্য থেকে আইন এক্সারসাইজ করার বিধান রয়েছে আর্টিকেল 93-তে এস পার অর্ডিন্যান্স। অলসো আর্টিকেল 65 অনুযায়ী পার্লামেন্ট ইজ ওয়ান অফ দি কনস্টিটিউশনাল অর্গান যারা নাকি এই কাজ করতে পারেন। কিন্তু পার্লামেন্টে পাশ করা যে কোনো আইনই পরবর্তীতে বিচার বিভাগ কর্তৃক রিভিউ করার সুযোগ থাকে। আমরা এখন গভর্নমেন্টকে বলছি, প্লিজ ডো নট টেক এনি আনরিজনেবল, আনকনস্টিটিউশনাল, anti-reform project. If you take any anti-reform project, unconstitutional law, if you pass by the parliament, that will be challenged before the high court subsequently. But however, majority যদি কারো থাকে, তারা যদি যুক্তির চাইতে অহংকার আর শক্তি প্রদর্শন করেন, এটা শেষ পর্যন্ত জাতিগতভাবে ভালো কোনো রেজাল্ট দেয় না। এটার প্রমাণ আমরা সকলে। হ্যাঁ, আগের যে সমস্ত অর্ডিন্যান্সেস পাস করা হয়েছে, আপনাদের যদি স্মরণ থাকে সেই দিনগুলো স্মরণ করলেই দেখতে পাবেন, ল মিনিস্ট্রি প্রতিটা অর্ডিন্যান্স পাস করার আগে ওয়ার্কশপ ডাকত। তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল, তৎকালীন দিনের যারা আইনজীবী ছিলেন, তৎকালীন দিকে যারা বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন, সকলের সঙ্গে মতামত নিয়ে রিফর্ম এজেন্ডাগুলো ঠিক করে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। আমাদের দেশে আপনারা দেখবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণত কেউ স্বাধীনতা দিতে চায় না, কারণ সকলেই ক্ষমতা হাতে কুক্ষিগত করে রাখতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ক্ষমতাটাকে ডিস্ট্রিবিউট করার পরিকল্পনার অংশ হিসেবে জুলাই চার্টার বাস্তবায়ন করার জন্যই এত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আবার যদি সেই ক্ষমতা কুক্ষিগত হয়ে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে তো ঘুরে ফিরে সাংবিধানিকভাবে আরেকটা ডিকটেটোরিয়াল টেন্ডেন্সি ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল দেখেন, 2 বারের বেশি একজন ভদ্রলোক প্রাইম মিনিস্টার হতে পারবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সার্চ কমিটির মাধ্যমে গঠন করে নিয়োগ দেওয়া হবে। যাকে ইচ্ছে তাকে হায়ার করা, যাকে ইচ্ছে তাকে ফায়ার করা যাবে না। এগুলোর পারপাস কি? এগুলোর পারপাস হলো ক্ষমতাটা যেন 1-2 জন ব্যক্তির কাছে কেন্দ্রীভূত না থাকে, এই প্রক্রিয়াটাকে ডিসেন্ট্রালাইজ করার অংশ। এখন যদি ঘুরে ফিরে এই ক্রিয়েটিভ অর্ডিন্যান্সগুলোকে আবার বাদ দেওয়া হয়, এই অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করা না হয়, তাহলে তো ক্ষমতা উইল বি সেন্ট্রালাইজড, পাওয়ার উইল বি সেন্ট্রালাইজড টু পার্টিকুলার পার্টি, পার্টিকুলার ব্যক্তি, পার্টিকুলার গ্রুপ। দেন consequence will be the same thing as it happened before.
গণভোট অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এটা রিজলভ করার সুযোগ নেই। এখানে ওনারা প্রস্তাব করেছেন কিছু কিছু অর্ডিন্যান্সের অধীনে অনেক কাজকর্ম হয়েছে, ওনারা বলেছেন এগুলোকে সেভ করা হবে, হেফাজত করা হবে। আপনি যদি আইনটাকে হেফাজত না করেন, শুধু কাজটাকে হেফাজত করেন, এর অর্থ কি? আপনি কাজটাকে ভালো মনে করে হেফাজত করছেন, তাহলে আইনটাকে ভালো মনে করছেন না কেন? ইফ ইউ ডু হেফাজত, আপনি যদি হেফাজত করেন কোনো আইনের অধীনে গৃহীত কর্মকাণ্ড, মানে কি দ্যাট কর্মকাণ্ড ওয়াজ গুড কর্মকাণ্ড, কিন্তু আপনি আইনটাকে স্ক্র্যাচ করে দিচ্ছেন, কাজটাকে হেফাজত করছেন। ফর এক্সাম্পল, হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী, এই যে অধ্যাদেশটি যদি বাদ করে দেন তাহলে এই বিচারকদের কি হবে? তখন তারা বলছেন এই বিচারকদেরকে আমরা এখানে হেফাজত করব, আর বাকি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আর হেফাজত করতে হবে না, তারা হেফাজতের বাইরে চলে যাবে। এই জন্য ইফ ইউ রিকগনাইজ এ সিস্টেম গুড, if you save the activity of a particular system, you have to save at the same time the provision of law at the same time. আপনি আইনকে স্ক্র্যাচ করে দিয়ে কাজটাকে বাস্তবায়ন করবেন, তাহলে পরবর্তীতে এই কাজটা কি করে হবে? পরবর্তীতে আবার তো হাইকোর্টে বিচারক নিয়োগ দেওয়ার প্রশ্ন আসবে, অল্প দিনের মধ্যে আসবে, আপিলের ডিভিশনে বিচারক নিয়োগ করার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন? আগেরটা ভালো মনে করে সেভ করছেন, পরেরটা কি করবেন? আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দেয়া, অমুকের পছন্দ তমুকের অপছন্দ, অমুক আমার দলের লোক তমুক আমার দলের লোক, এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন। দিস ইজ এ ব্যাড ইন্টেনশন, নবডি শুড ডু দিস। আপনারাও এই সমস্ত ব্যাপারে প্রশ্ন রেজ করা দরকার। শুধু সরকার নয়, আমরা জনগণকে আহ্বান জানাই। সরকারের কাছে আমরা এটা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ব্রেক থ্রো অর্ডিন্যান্সেস যেগুলোর মাধ্যমে মেজর রিফর্ম করা হয়েছে, এই রিফর্ম অর্ডিন্যান্সেসগুলোকে দয়া করে ল্যাপস করবেন না। দয়া করে এই অর্ডিন্যান্সেসগুলো, বিশেষ করে গুম প্রতিরোধ প্রতিকার অর্ডিন্যান্স, মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, বিচার বিভাগীয় সচিবালয়কে পৃথক করার অর্ডিন্যান্স, বিচারক নিয়োগ দেওয়ার অর্ডিন্যান্স, গণভোট অর্ডিন্যান্স এবং ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি, দুর্নীতি দমন কমিশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি আপনারা কোনো কারণে বাতিল করেন, তাহলে রিফর্ম আকারে রাষ্ট্রকে হাজির করার যে স্বপ্ন তৈরি হয়েছিল এটাকে কিল হয়ে যাবে। পিপল উইল বি ফ্রাস্ট্রেটেড, পিপল উইল সি নো হোপ। উই নিড হোপ। আমাদের তো আশা দরকার, আমাদের প্রত্যাশা দরকার, আমাদের হতাশ হওয়ার আর কোনো দরকার নেই। হাইকোর্টে তো কোনো অর্ডার নেই। যেমন ধরুন, হাইকোর্টের সুনির্দিষ্ট কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, যা আছে এটি একটা রুল। বলা হয়ে থাকে পার্লামেন্ট অতীতেও অনেক কিছুকে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছে। দুই ধরনের জুরিসপ্রুডেন্স আছে। কেউ কেউ বলেছেন যে কোর্টে যদি কোনো কিছু পেন্ডিং থাকে তাহলে আদালত এটার প্রতি রেসপেক্ট প্রদর্শন, পার্লামেন্ট এটাকে রেসপেক্ট প্রদর্শন করবেন। আবার উল্টাও আছে, পার্লামেন্ট এজ এন ইন্ডিপেন্ডেন্ট অর্গান, দে ক্যান টেক দেয়ার ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি, নো ম্যাটার হু ইজ ডুইং হোয়াট। এই দুই থিওরির মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে দুই আলোচনাই আছে। কিন্তু আমরা মনে করব এই ক্ষেত্রে উচিত হবে গণভোট হয়ে যাওয়ার পরে প্রায় 69% পিপলের অপিনিয়নকে ফ্রাস্ট্রেট করে এইরকম কোনো ইনিশিয়েটিভ কারো পক্ষেই নেওয়া উচিত হবে না। নেদার দ্য জুডিশিয়ারি নট দি পার্লামেন্ট।